এখন যেটা করবো আমরা রাইটিং, ঠিক আছে? রাইটিং আমরা জানি বা ডব্লিউবিসিএস এর একটা বিরাট পোর্শন তোমার রাইটিং এর জন্য রয়েছে। ডব্লিউবিসিএস যে মেইন এক্সামটা হচ্ছে, এই মেইন এক্সামে তোমার দুটো পার্ট থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে বাংলা আর হচ্ছে তোমার ইংলিশ। আচ্ছা, বাংলা এবং ইংলিশ এই দুটো তোমার রাইটিং এর মেইন পার্ট। এখানে বাংলা কত মার্কসের? 200 মার্কসের বাংলা। আর ইংলিশ কত? 200 মার্কসের। কতগুলো করে টপিক আসে? টপিক হচ্ছে 5টা। টপিক 5টা টপিক থেকে কোশ্চেন আসে। এখানে কি টপিক হচ্ছে 5টা, তাহলে 5টা করে টপিক রয়েছে। কি কি টপিক একবার আমরা দেখে নিই। বাংলার ক্ষেত্রে তোমাকে একটা সারাংশ লিখতে দেবে, ঠিক আছে? বাংলার ক্ষেত্রে তোমার একটা সারাংশ লিখতে দেবে, ঠিক আছে? এই যে সারাংশটা মেইনলি তোমার, আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি 1/3 করতে হয়, আমরা পরে বলছি পুরো জিনিসটা নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে তোমার একটা আহ, যেটা এবার সম্পাদকীয় চিঠি, সম্পাদককে লিখতে হয়, আমি তোমাকে বলবো 4th পেজ যেটা থাকে। নেক্সট হচ্ছে একটা প্রতিবেদন থাকে তোমার কাছে, প্রতিবেদন, যেটাও 4th পেজ, মানে একটা সম্পাদকীয় প্রতিবেদন। নাম্বার 4 হচ্ছে তোমার কাছে একটা ট্রান্সলেশন দেয়, এটা ট্রান্সলেশন দেয়, মানে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয় তোমাকে। না সরি, ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে হয়, যেহেতু বাংলা তুমি বাঙালি। ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন দেয়, কি বললাম? E2B, এটা হচ্ছে E2B। আর এটা হচ্ছে বোধ পরীক্ষণ দেয়, একটা বোধ পরীক্ষণ, ঠিক আছে? বোধ পরীক্ষণ। এইটা তোমার টোটাল 5টা টপিক থাকে, 40 করে × 5, 200 মার্কস, ঠিক আছে? তাহলে প্রত্যেকটায় 40 40 করে মার্কস তোমার থাকে। 40 মার্কস, 40 মার্কস, 40 মার্কস, 40 মার্কস অ্যান্ড 40 মার্কস, ঠিক আছে? যদি আমরা ইংলিশ দেখে নিই, ইংলিশে একদম বলা যেতে পারে অবিকল সেম জিনিসটাই তোমার এখানে থাকে। এখানে কি থাকে? প্রেসিস, সারাংশর উল্টোটা কি? প্রেসিস, প্রেসিস থাকে। কত মার্কস? 40 মার্কস, সেম সারাংশর মতো করে। নাম্বার 2 চিঠি, এটাও তোমার কি এডিটোরিয়াল লেটার, লিখছি, এডিটোরিয়াল লেটার, সেম সম্পাদকীয় চিঠি, সেটাও 4th পেজ। কত মার্কসের? এটাও 40 মার্কসের। সেম সম্পাদকীয় প্রতিবেদন, যাকে যাকে আমরা তুমি এটা এটাও সেম প্রতিবেদন টাইপের, মানে যেটা একদম সেম টু সেম। এটা এটাও এডিটোরিয়াল একটা পার্ট। একটা হচ্ছে চিঠি আর একটা হচ্ছে তোমার তোমার এডিটোরিয়াল যে আমরা লিখি না, দেখবে পরে বলে দিচ্ছি কোথায় তুমি পাবে বা কি প্র্যাকটিস করবে। স্যার রিপোর্ট। হ্যাঁ, 4th পেজ লেটার, কি বলছো? রিপোর্ট, রিপোর্ট একদম, এডিটোরিয়াল রিপোর্ট, যেটা ঠিক প্রতিবেদন মানে রিপোর্টই, সেটাও কিন্তু 4th পেজ। সেটা কত তোমার? 40 মার্কস থাকছে। রিপোর্ট রাইটিং একদম, প্রতিবেদন মানে রিপোর্ট। ট্রান্সলেশন তোমার এটা থাকছে, ট্রান্সলেশন, সেটাও কত? তোমার 40 মার্কসের। সেটা কিন্তু তোমার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। আর নাম্বার 5 যেটা বোধ পরীক্ষণটা শুধুমাত্র এখানে আলাদা। এখানে একটা ডায়লগ থাকতে পারে, একটা এসে থাকতে পারে, মানে একটা রচনা থাকতে পারে, একটা কনভারসেশন থাকতে পারে। কি বললাম? ডায়লগ অথবা এসে, ঠিক আছে? তো এটা জেনারেলি তোমার এডিটোরিয়াল লেটারই থাকে। বাট কখনো কখনো আমরা দেখেছি যে এর মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল লেটার সবই থাকে। ধরো এডিটোরিয়াল লেটার একটা থাকবেই, যদি তোমাকে অর দেয়, যদি অর দেয় তাহলে তোমাকে দুটো লেটার থাকতে পারে, একটা তোমাকে এডিটোরিয়াল লেটার যেটা 4th পেজ, অথবা যদি তোমাকে আরেকটা নর্মালি লিখতে পারে যে পুলিশ স্টেশনকে আপনি একটা চিঠি লিখুন, বা বলতে পারে আপনি একটা মিউনিসিপ্যালিটিতে চিঠি লিখুন, বা হতে পারে তোমার একটা বন্ধুকে চিঠি লেখো, ঠিক আছে? এই ব্যাপারগুলো থাকতে পারে অরে, কিন্তু 4th পেজ থাকবেই। এডিটোরিয়াল লেটার যদি অর না থাকে তাহলে তোমার শুধুমাত্র 4th পেজ থাকবে, আর যদি অর থাকে তাহলে তোমার স্যার হচ্ছে এই না। ফোর্থ পেজের কি ব্যাপার, এটা বুঝতে পারছি না। আসছি, স্যার আমি ফোর্থ পেজটা কি স্যার? সব বলে দেবো, সব, একটু জাস্ট ওয়েট করো, ঠিক আছে? একটু ওয়েট করো, সব বলে, জাস্ট আমি ফরম্যাটটা বললাম, পুরো জিনিসটা বলে দেবো 4th পেজ ব্যাপারটা কি। তোমরা কখনো আনন্দবাজার যদি খেয়াল করো, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আনন্দবাজারের 4 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ তুমি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এটা একটা আনন্দবাজার পত্রিকা। সম্পাদকীয় সমিতি ইস্যু। সম্পাদকীয়, একদম সম্পাদক সমীপ এসো। আনন্দবাজার তুমি যদি এরকম ভাবে দেখো, মেইনলি এরকম উল্টে যাচ্ছ তুমি, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার পেজ। উল্টালে তার উল্টো সাইডটা হচ্ছে 2 নাম্বার পেজ, তারপরে 3 নাম্বার পেজ,
লেফট সাইড 4 নাম্বার পেজ, মানে 4 নাম্বার পেজ এখানে থাকবে লেফট সাইডে, 4 নাম্বার পেজ, সেই জন্য এটাকে বলা হয় ফোর্থ পেজ। 4 নাম্বার পেজ আনন্দবাজার, এখানে দেখবে 3টে কলামে জিনিসটাকে ভাগ করা থাকে, তাহলে আমি 4 নাম্বার পেজটাকে আলাদা করে নিয়েছি। আজকেই আনন্দবাজার খুলবে, তাহলে বুঝতে পারবে এরকম ভাবে কলামে ভাগ করা থাকে 4 নাম্বার পেজটা। ঠিক আছে, সেটা কিরকম যদি খেয়াল করো, তাহলে এই পোর্শনটায় থাকে এডিটোরিয়াল লেটার, কি বললাম, সম্পাদকীয় চিঠি, এইটা থাকে এডিটোরিয়াল লেটার। এখানে থাকে এই এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, মানে সম্পাদকীয় প্রতিবেদন, আর এটাও থাকে এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটা সম্পাদক নিজে লেখেন, এটাকে বলা হয় সম্পাদকীয়, এটাকে বলা হয় উপসম্পাদকীয়, যেটা আমরা লিখি। সাধারণ মানুষ যেটা লেখে সেটা মাঝের কলামটায় লেখে, আর সম্পাদক যেটা লেখেন সেটা লেফট কলামটায় লেখেন। আর এডিটোরিয়াল লেটার মানে আমরা লিখি, এখানে আমিও লিখেছি, আমার স্টুডেন্টরাও লিখেছে। দেখাবো যদি সময় এবং সুযোগ হয়, আমি ডেফিনেটলি দেখাচ্ছি তোমাদের। তার মানে দেখো, ভালো করে বুঝতে পারলে এটা হচ্ছে ফোর্থ পেজ। আনন্দবাজারের ফোর্থ পেজ তুমি খুললে তুমি এরম একটা সেকশন দেখতে পাবে। যদি আরো পুঙ্খানুপুঙ্খ রূপে দেখো, তাহলে দেখতে পাবে যে এখানে এডিটোরিয়াল লেটারের দুটো আর্টিকেল লেখা থাকে, এডিটর নিজে লেখেন। এই পুরোটাই সাধু ভাষা। এটা যদি তুমি এই ভাষাটা যদি দেখো, পুরোটাই সাধু ভাষায় লেখা হয়, করিয়া যাইয়া খাইয়া পুরোটাই সাধু ভাষায় লেখা হয়। ঠিক আছে, এবং একটা অসাধারণ আর্টিকেল এটা, যদি আমি তোমাদের বলবো কি পড়তে হবে, একটা অসাধারণ আর্টিকেল, এইটা তো পড়তেই হয়। আর এখানে দেখবে এই যে যে পোর্শনটা দুটো আর্টিকেল লেখা থাকে, জেনারেলি একটু বড় হয়, এই আর্টিকেলটা একটু ছোট হয়। তো এই দুটো একদম চলিত ভাষায় লেখা থাকে, একদম চলিত ভাষায়। এটা জেনারেলি রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকে, পলিটিক্যাল গল্প জেনারেলি থাকে এখানটায়। কখনো কখনো পলিটির বাইরে গিয়ে আমরা কথা বলি, শুধুমাত্র সানডের নিউজ পেপার বাদে এই ফরম্যাটটা তুমি পাবে। ঠিক আছে, সানডে নিউজ পেপারেও আছে, বাট একটু অন্যভাবে থাকে, সানডেটা বাদ দেবে, সানডেটা আপাতত বাদ। এমনি নর্মাল নিউজ পেপার দেখলে এই ফরম্যাটটা পুরো মিল পাবে, দেখবে এখানে একটা পলিটিক্যাল নিউজ থাকে জেনারেলি। আর এখানে একটা দারুণ আর্টিকেল থাকে, ঠিক আছে, যেটা আমরা সাধারণ মানুষ লিখি, এটাকে বলা হয় এডিটোরিয়াল লেটার, যেটা তোমাকে ডব্লিউবিসিএস এ লিখতে দেওয়া হয়েছে। সেই চিঠিটা যেটা সাধারণ মানুষ লিখছে, যেটাকে বলা হয় উপসম্পাদকীয়। এটা সম্পাদক লিখছেন, আমি সম্পাদকের পক্ষে লিখছি বা সম্পাদকের সাপেক্ষে লিখছি, তাই এর নাম হচ্ছে উপসম্পাদকীয়। ক্লিয়ার? এইটুকু জায়গায় কোনো অসুবিধা নেই আপাতত। নেক্সট চলে যাচ্ছি পরের পার্টে, সেটা হচ্ছে তোমার এডিটোরিয়াল লেটার। দেখবে এখানে ছোট 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 কলামে কিছু জিনিস থাকে, নাম্বার 1, 2, 3, 4, এরকম ভাবে দেখবে ছোট 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 চিঠি লেখা থাকে, ছোট ছোট চিঠি লেখা থাকে। কি কন্টেন্ট কি সেগুলো আমি পরে বলছি। ঠিক আছে, আজকে শুধু রাইটিংটা ইনিশিয়েট করছি, আজকের ক্লাসটা খুব ভাইটাল। এটা হচ্ছে সম্পাদককে চিঠি লেখেন, দেখবে এরকম ছোট ছোট কলামে ভাগ করা থাকে। ঠিক আছে, তাহলে ফোর্থ পেজ মানে হচ্ছে এটা, তাহলে আনন্দবাজারের ফোর্থ পেজ নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এবার কথা হচ্ছে এখানে কি অ্যাকচুয়ালি ফোর্থ পেজ কেন, কেন ফার্স্ট পেজ নয়, তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ফার্স্ট পেজ অ্যান্ড ফোর্থ পেজ, সেটা তো আমাকে জানতে হবে না। দেখো, আনন্দবাজারের ফোর্থ পেজ একটা স্পেশাল, বা কোনো নিউজ পেপারের ফোর্থ পেজ একটা স্পেশাল ইঙ্গিত বহন করে, একটা ইন্ডিকেশন আমাদের রয়েছে সিস্টেমে। সেটা হচ্ছে, ধরো যে ঘটনাটা দেখো, সারাংশর আমি এই জায়গাটায় ছেড়ে দিচ্ছি, সারাংশ কিন্তু ফোর্থ পেজের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আনন্দবাজার পত্রিকার সঙ্গে সম্পর্ক নেই, ট্রান্সলেশনে কোনো সম্পর্ক নেই, বোধ পরীক্ষণে কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র ফোর্থ পেজ কথাটা ইউজ করছি এই দুটো কন্টেন্টের ক্ষেত্রে, তা বাদে আমার কোনো প্রেসির সঙ্গেও কোনো সম্পর্ক নেই, ট্রান্সলেশনের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, এসে বা ডায়লগের সঙ্গেও কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? তার মানে আমার কিন্তু যা আলোচনা এই দুটো টপিক, এবং এই দুটো টপিকই সব থেকে কঠিন টপিক তোমার বাংলা বা ইংলিশের ক্ষেত্রে। তো বেসিক ডিফারেন্স বিটুইন ফার্স্ট পেজ অ্যান্ড ফোর্থ পেজ যদি দেখা যায়, ডেইলি যে ইনসিডেন্ট, ধরো তোমার আজকে একটা বর্ধমানগামী কোনো ট্রেন বা বর্ধমানগামী কোনো বাস জলাশয়ে পড়ে গেছে,
5 জন আহত হয়েছে, 2 জন নিহত হয়েছেন, 5 জন বাচ্চা মানে 5 জনের 2 জনের মধ্যে একজন বাচ্চা ছিলেন, একজন মহিলা ছিলেন। পুলিশ এসছে, ইনভেস্টিগেট করছে, কারণ জানা যায়নি, ড্রাইভার মদ খেয়ে নাকি চালানো হয়েছে, এটা মানে ধারণা করা হয়েছে প্রত্যক্ষদর্শীদের দৃষ্টিকোণ থেকে। ইনভেস্টিগেশন চলছে, মানে পরবর্তীকালে গল্প জানানো যাবে। এই যে যে ঘটনাটা, এই ঘটনাটার স্থান পাবে কোথায়? 1 নাম্বার পেজে। যদি বলা হয় মোদিজি তোমার আজকে একটা নতুন সড়ক উদ্বোধন করেছে, আজকে একটা নতুন ড্যাম উদ্বোধন করেছে, বা আজকে এই ড্যামের নাম চেঞ্জ হয়েছে, এই অ্যাওয়ার্ডের নাম চেঞ্জ হয়েছে, এটা স্থান কোথায় পাবে? 1 নাম্বার পেজে। আর যদি তোমাকে বলা হয় 4th পেজে কোনগুলো স্থান পাবে, এই যে করোনা যে সিচুয়েশনটা, কোভিড-19, যেটা আমাদের সিস্টেমকে হেলিয়ে দিয়েছে। ধরো আনএমপ্লয়মেন্ট নিয়ে কোনো কথা বলা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট বা প্রভার্টি নিয়ে কোনো কথা বলা হচ্ছে, ওয়াটার ক্রাইসিস নিয়ে কোনো কথা বলা হচ্ছে, এই ধরনের কন্টেন্ট স্থান পাবে 4th পেজে। বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, কথা বলা হচ্ছে তোমার ধরো গ্রিন হাউস এফেক্ট, এই যে প্রবলেম, এই যে প্রবলেমগুলো নিয়ে কথা বলা হচ্ছে কোথায়? 4th পেজে। দুটো কন্টেন্টের মধ্যে বেসিক ডিফারেন্সটা তাহলে কি বুঝলে? সেটা হচ্ছে যে ঘটনাটা দিনের পর দিন ঘটে চলেছে, যে ঘটনাটা অনেক বছর আগে থেকে হয়তো প্রিভেলড, যে ঘটনাটা আমাদের সমাজের একটা ক্রাইসিস, ওম্যান মলেস্টেশন নিয়ে যদি কথা বলা হয়, ওম্যানরা নানাভাবে, সেটা ফ্যামিলিতে বা তোমার কোনো অফিসে, কোনো না কোনোভাবে তারা কিন্তু মলেস্ট হচ্ছে, নানাভাবে মলেস্ট হচ্ছে। এই যে যে ওম্যান মলেস্টেশন, এই যে যে ঘটনাটা, এই যে যে তোমার কন্টেন্টটা, এটা পাবে 4th পেজে। কারণ যেটা আজকের টপিক নয়, যেটা অনেক দিন ধরে সিস্টেমে চলে এসছে, গ্লোবাল ওয়ার্মিং আজকের টপিক নয়, 100 বছর আগে থেকে যে প্রবলেম প্রিভেলড রয়েছে, এই করোনা তোমার দীর্ঘ 2 বছর ধরে আমাদের সিস্টেমকে হেলিয়ে দিয়েছে। তাহলে যেগুলোর আলোচনা দিনের পর দিন চলছে, যেগুলো নিয়ে নানা বক্তব্য, নানা মতবাদ আমাদের মানুষের কাছে জানানোর দরকার আছে। করোনা সেই 2 বছর আগে এসছে, এখনো করোনাকে সলভ করা কেন যাচ্ছে না? করোনা কিভাবে আমাদের ইকোনমিকে ক্ষতি করেছে, করোনা কিভাবে আমাদের আনএমপ্লয়মেন্ট জেনারেট করেছে, করোনা কি করে প্রভার্টি নিয়ে এসছে, করোনা কি করে মাইগ্রেটরি লেবাররা কি করে করোনার দ্বারা এফেক্টেড হয়েছে, কি করে তোমার এই ওয়াটার ক্রাইসিস আজকে আমাদের চলে এসছে, এই যে পৌরসভা জল দিচ্ছে তারপরেও জল সংকট কেন এত তৈরি হচ্ছে, এইগুলো প্রিভেলড প্রবলেম যেটা সিস্টেমে রয়েছে, যেটা ক্রমাগত চলে আসছে অনেক দিন থেকে, সেটাই হচ্ছে তোমার 4th পেজে স্থান পাচ্ছে। সেটাই কোথায় স্থান পাচ্ছে? 4th পেজে স্থান পাচ্ছে। বোঝা গেল তাহলে 4th পেজ অ্যান্ড ফার্স্ট পেজ। তুমি ভাবো আজকে বর্ধমানের গাড়িটা তোমার অ্যাক্সিডেন্ট করেছে, তার ইম্প্যাক্ট কালকে আর নেই, তার ইম্প্যাক্ট আর কালকে নেই, কালকের গল্প কালকেই শেষ। তাহলে এই ধরনের নিউজ স্থান পায় 1 নাম্বার। কার বউ কাকে পিটিয়েছে, কে সুইসাইড করেছে, তার ইম্প্যাক্ট আজকেই শেষ। বাট এই যে সুইসাইড করেছে, এই সুইসাইড নিয়ে একটা লেখা হতে পারে 4th পেজ কন্টেন্টে, যে টিনের সুইসাইড। এই যে টিনরা, আজকেই একটা নিউজ পেপারে আজকে একটা খবর পড়ছিলাম যে 17 বছরের একটা মেয়ে তার মায়ের কাছে তোমার ফোন চেয়েছে, ফোন দেয়নি, মেয়েটা সুইসাইড করে নিয়েছে। এইটা একটা গল্প যেটা স্থান পেয়েছে ফার্স্ট পেজে। বাট যদি এই ঘটনাটা ক্রমাগত ফার্স্ট পেজে আসতে থাকে, যে কালকে একটা ছেলে তোমার পরীক্ষায় ফেল করেছে, সুইসাইড করেছে, তার বয়স কত? 13-14 বছর, ইত্যাদি ইত্যাদি অন্য অনেকগুলো কারণে যদি ক্রমাগত টিন সুইসাইড করে, তাহলে 4th পেজ রিপোর্ট রাইটিং এ একটা কন্টেন্ট লেখা বেরোতে পারে যে টিনের সুইসাইড, কেন টিন সুইসাইড করছে, কি কি কারণে টিন সুইসাইড করতে পারে, আজকে টিনের সুইসাইড নিয়ে কেন কথা বলা হচ্ছে। তার কারণ একটাই যে আজকে টিন এরাই কিন্তু আমাদের সোসাইটির মানে লিডার, তারা পরবর্তীকালেই কিন্তু আমাদের সোসাইটিকে হোল্ড করবে, সোসাইটিকে ধরে রাখবে। সো টিনের সুইসাইড ডেফিনেটলি আটকাতে হবে, মাস্ট। তাহলে চলুন, কেন আজকে এই যে বাবা মার সঙ্গে জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপটা তৈরি হয়ে গেছে, এই জেনারেশন গ্যাপটাকে আবার কোনো না কোনোভাবে কাছে নিয়ে আসো, এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসো, ক্রমাগত তাদের কাউন্সিলিং করাও। যারা ডিপ্রেশনে ভুগছে, কেন ভুগছে, সেই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে। তুই ভাবো আমার ফ্যামিলির, বিশেষ করে আমার বাবা যে লেভেলের সতর্ক থাকেন, তুমি চিন্তা করতে পারবেন না যে তিনি মানে কিভাবে
মানে আমাদের ট্রেন করেছেন ছোটবেলা থেকে, আমরা এখনো অবাক হয়ে যাই। আমি আমার বাবার একটা কথা বলি, বাবা তুমি আমাদের যেভাবে ট্রেন করেছো ছোটবেলা থেকে, সেটা যদি আমরা আমাদের বাচ্চাদের ট্রেন করতে পারবো কিনা আমি জানি না। উনি একজন কলেজের প্রফেসর ছিলেন, ঠিক আছে, এখন রিটায়ার্ড। তো সত্যি বলছি, ছোটবেলায় কোনোদিন না আমাদের হাতে বন্দুক দেননি, খেলনা বন্দুকও কোনোদিন দেননি, মানে সত্যি বন্দুক তো প্রশ্নই আসে না, খেলনা বন্দুকও দেননি। ওনার একটাই আইডিওলজি, যে বাচ্চাদের তুমি যত প্রকারের খেলনা দাও বাট বন্দুক দিও না। কারণ বন্দুক একটা হিংসার প্রতিচ্ছবি তৈরি করে, হিংসার একটা মানে কাইন্ড অফ একটা অ্যাগ্রেশন মাইন্ডে নিয়ে আসে। তো ছেলে মেয়েদের হাতে বন্দুক দেওয়া যাবে না, যদি ছেলে হয় বিশেষ করে। মেয়েদের বন্দুক নিয়ে কোনো আলোচনা নেই, ওদের কোনো গল্প নেই। ছোটবেলা থেকে এত ছোট একটা আইডিওলজি, যে খেলনা বন্দুকও কোনোদিন আমাদের দেননি, সেটা সেটা 1 টাকা দাম হলেও দেননি, যে না তুমি বন্দুক ছাড়া যা খুশি তুমি নাও। তুমি এক টাকা, তোমাকে 1 টাকার বন্দুক দেবো না, তোমাকে 1000 টাকার গিফট দেবো, বাট এক বন্দুক দেবো না। তো আজকে আমরা বুঝতে পারি যে বন্দুক একটা হিংসার মানে একটা এক কাইন্ড অফ প্রতিচ্ছবি। তো সেই জন্য দেখো, আলটিমেটলি যে জেনারেশন গ্যাপ, তুমি ভাবো এত সতর্ক আজকে এই এজে এসেও, মানে 33 34 এই এজে এসেও যখন আমরা ঘর থেকে বেরোই, তো বাবা আমার চোখ দেখে বলতে পারে যে সৌরভ কোনো অসুবিধা, কিছুই বলিনি কিন্তু, কোনো অসুবিধা? না বাবা কোনো অসুবিধা নেই। বলে না না কিছু একটা হয়েছে, কি হয়েছে? মানে জিনিসটা এতটা সতর্ক থাকেন, মানে এখনো এই এজে 70+ প্রায় বাবার এজ, সেই এজে এসে বাবা কিন্তু এই লেভেলে সতর্ক থাকছেন কেন? এই যে জেনারেশন গ্যাপটা কিন্তু ক্রমাগত কমিয়ে এসে, আমাদের কখনোই মনে হয় না যে আমার বাবার সঙ্গে আমাদের প্রায় 25 থেকে 30 বছরের একটা গ্যাপ রয়েছে, কখনোই মনে হয় না। কেন? কারণ আমার মনে হয় যে বাবা হচ্ছে সব থেকে ভালো ফ্রেন্ড আমাদের, আমাদের পরিবারের বাইরে কোনো ফ্রেন্ড নেই। আমার মা, আমার বাবা, আমাদের যে 6 7 জনের ফ্যামিলি, এটাই আমাদের সব, সমস্ত কিছু, আমরা একটা ইউনিট। এই যে জেনারেশন গ্যাপ, এই জেনারেশন গ্যাপটা ক্রমাগত কমিয়ে আনো, তবেই কিনা মানে আলটিমেটলি দেখো, বাবা মা ডেফিনেটলি আজকে 13 থেকে শুরু করে 19 বছরের যে ছেলে মেয়েরা, এই যে এরা কেন সুইসাইড করছে, এই স্টেজটা আমার বাবা মা বার করে এসছে। তারা জানেন যে এই এজে বয়সন্ধিক্ষণে কি কি প্রবলেম হতে পারে। একটা ইম্যাচিওর রিলেশনশিপ, একটা মেয়েকে প্রপোজ করা হয়েছে, একটা ছেলে সেটাকে রিজেক্ট করেছে, তো এর জন্য ছেলেরা কষ্ট পেয়েছে, সুইসাইড করতে পারে, এটা বাবা মা অনেক আগে পার করে এসছে। তো এই ডেফিনেটলি ছেলেটার মুভমেন্ট দেখে বাবা মা অবশ্যই বুঝতে পারবে কিছু একটা গন্ডগোল হয়েছে। তো তার সঙ্গে তুমি ফ্রি হও, দেখবে সে সব উগড়ে দেবে, যে এই কারণে আমার না মানে মনটা খারাপ। তো তুমি যদি নিজে ফোনের মধ্যে একদম মাথা ঘুটে বসে থাকো, ছেলে ওদিকে কি করছে মেয়েদিকে কি করছে, আমি আমার ফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ করে বেড়াচ্ছি, তো কি করে একটা ছেলে সেটা শিখবে? তো আলটিমেটলি এই যে বারবার টিন সুইসাইড করছে, এটা ফার্স্ট পেজে হবে, বাট ফোর্থ পেজে কেন টিন সুইসাইড করছে, তার আলটিমেট এফেক্ট কি, আমাদের দেশই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা স্থান পাবে ফোর্থ পেজে। বুঝতে পারছো ফার্স্ট পেজ অ্যান্ড ফোর্থ পেজের মধ্যে বেসিক ডিফারেন্স? রিসেন্টলি দেখো, 3টে পরপর নিউজ, ওয়েস্ট বেঙ্গলে 3টে অ্যাক্ট্রেস তোমার সুইসাইড করেছে। তো এটা ফার্স্ট পেজ রিপোর্ট রাইটিং, 3টে অ্যাক্ট্রেস সুইসাইড করেছে, ঠিক আছে। ফোর্থ পেজে কি হবে, কেন অ্যাক্ট্রেসটা সুইসাইড করছে, কেন অ্যাক্ট্রেসটা সুইসাইড করছে, অ্যাক্ট্রেসটা কেন করছে, সেটা ফোর্থ পেজ রিপোর্ট রাইটিং। অ্যাক্ট্রেসদের কি কি স্ট্রেস তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে মেইনলি এই আলোচনাটা। বোঝা গেল জিনিসটা? তাহলে এইটাই হচ্ছে, আমি তোমাকে পরে শেখাবো যে চিঠি কি করে লিখতে হয়, প্রতিবেদন কি করে লিখতে হয়। তুমি দেখো, তোমাকে আম, আমি জাস্ট একটু সময় নিচ্ছি তোমাদের থেকে। আচ্ছা দেখো, এই যে সম্পাদক সমীপ বসু, এটা হচ্ছে তোমার লুণ্ঠিত সম্পদ। এই যে যেটা এটা লিখেছে আমার এটা স্টুডেন্ট আকাশ বিশ্বাস, ও নাম চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, ওকে আমি বলেছি তুমি নাম চেঞ্জ করে দাও, এটা আমারই স্টুডেন্টের লেখা। এটা হচ্ছে ইউসুফ, ও বলছে দাদা এইসব লেখার পরে যদি আমার বাড়িতে আহ, পুলিশ চলে আসে তো বিপদ হয়ে যাবে, কারণ ওর সমস্ত কিছু ওর প্রবলেম তুলে ধরেছে, তো ওরটা এখানে পাবলিশ হয়েছে। নেক্সট হচ্ছে গিয়াস। গিয়াস দেখো, ও আবার ওর নামটা দিয়েছে অ্যাপ হয়রানি, ও ওরটা দিয়েছে ওর গিয়াসুদ্দিন মন্ডল, দেখো। তো এটা হচ্ছে ওদের মেইনলি বক্তব্য, ফোর্থ পেজে দেখো স্থান পেয়ে গেছে ওদের লেখা। তো আমি ওদের একটা জিনিস বারবার শিখিয়েছি, যে দেখো ভাই, এমনভাবে শেখো নাম্বার পাওয়ার জন্য নয়, নাম্বার পাওয়ার জন্য নয়, এমনভাবে শেখো যেন তুমি এমন কিছু লিখবে যেমন আনন্দবাজার তোমার সেটা পাবলিশ করতে বাধ্য হয়।
ওরা আমাকে আমাকে দিয়ে দুবার প্রুফ রিড করিয়েছে। প্রথমে গিয়াস এই দুঃসাহস দেখায়। গিয়াস বলছে দাদা একটা লেখা লেখা লিখেছি, দেখে দেখে দাও না, আমি আনন্দবাজার পাঠাবো। ও যেদিন শিখিয়েছি ওদের আমি ওই প্রতিবেদন লেখা মানে চিঠি লেখা, ও সেই দিনই বলছে আমি দাদা লিখবো। দেখবে ওদের ওর লেটারটা আমার কাছে এখনো রয়েছে। এই দেখো, একদম যেভাবে আমি ওদের যে ফরম্যাটে শিখিয়েছি, যেভাবে একদম সেইভাবে ও লিখেছে। এই ফরম্যাটটা আমি তোমাদেরও শেখাবো, তোমাদের দেখো নোট হয়তো দেওয়া রয়েছে। তো এটাও লিখেছিল, অ্যাপ হয়রানি, ঠিক আছে। তো এই পুরো আমার ফরম্যাট মেনটেন করে যেভাবে আমি ওকে লিখতে বলেছি, এই লেখাটা এত ছোট নয়, ও লিখেছে দু পাতা জুড়ে। ওটাকে আমি ছোট করে দিয়েছি, বললাম দেখো ভাই এত লিখলে না ছাপাবে না, ছোট করে দাও, ছোট করে দাও, ছোট করে দাও। ও আমাকে ছোট করে আবার লিখে পাঠিয়েছে, পাঠিয়ে বলছে দাদা এবার হবে। আমি বললাম, না আরো ছোট করো। বলে কোথায় বাদ দেবো? বসে বসে ওকে বলেছি যে হ্যাঁ এই জায়গাটা বাদ দিয়ে দাও। ও বাদ দিয়েছে, বাদ দিয়ে একটা কন্টেন্ট তৈরি হয়েছে, হ্যাঁ এটা পাঠাও। এটা পাঠিয়েছে, দুদিনের মাথায় পাবলিশ হয়েছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমি একটাই জিনিস শেখানোর চেষ্টা করি সবাইকে, যে দেখো যখন শিখবে তো এরম ভাবে শেখো যে মেইনলি কেন তোমাকে আনন্দবাজারে মানে কেন তোমাকে চিঠি লেখানো হচ্ছে। সবাই কি করে নাম্বার পাওয়ার জন্য লেখে, আমি বলছি না, ভেতর থেকে বোঝো পড়াশোনাটা, তবেই কিনা এই জিনিস এমনি তোমার মাইন্ডে আসবে, এমনি তুমি বুঝতে পারবে। তো এটা বুঝতে পারছো, দুটো ছেলে একই ব্যাচেরই দুটো ছেলে যে লিখেছে, দুটোই আনন্দবাজার পাবলিশার। আর একটা ছেলে লিখেছিল মোনায়েম, ওটাও খুব সুন্দর লিখেছিল, ঠিক আছে, খুবই সুন্দর লিখেছে, ঠিক আছে। ও ও কিন্তু ওটা পাবলিশ হয়নি। ও বললো দাদা কেন পাবলিশ হলো না? বললাম তোমারটা পাবলিশ হওয়ার মতো কন্টেন্ট। পরে ভেবে দেখলাম যে এই টপিক নিয়ে অলরেডি 4th পেজে লেখা আছে, সেই জন্য আমি ওকে বললাম দেখো ভাই এই টপিকটা অলরেডি কেউ ডিসকাস করে নিয়েছে, সেই জন্য তোমার টপিকটা পাবলিশ হয়নি। কিন্তু ও খুব সুন্দর লিখেছিল, মোনায়েম, একই ব্যাচের, অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো এটাই ব্যাপার, 4th পেজ হচ্ছে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার এখানে কোনো কনফিউশন থাকলো না যে 4th পেজ রিপোর্ট রাইটিং আর 4th পেজ তোমার এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় আমি সব শেখাবো তোমাকে ফরম্যাট। তোমাকে শুধু একটাই কনফিডেন্স দিলাম যে এরা আমাদেরই স্টুডেন্ট, এরাই কিন্তু লিখেছে, এবং সেটাকে আমি প্রুফ রিড করে দিয়েছিলাম। আমিও একটা লিখেছিলাম সে অনেক বছর আগে যখন আমি নিজে পড়াশোনা করি। আমারটা ছিল হচ্ছে ফুল থেরাপি, ঠিক আছে, আমার যেটা মেইনলি চিঠি ছিল। তো সেটা আর আমার কাছে নেই যে আমি তোমাদের দেখাবো, আমি আর খুঁজেও পাইনি। দেখো এরপরে যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমার এই টপিকগুলো তোমার কাছে ক্লিয়ার হলো, তাহলে চিঠি বা প্রতিবেদন নিয়ে আমি স্যার তোমাদের। যা খুশি নিয়ে লেখা যায় কি? না, যা খুশি লেখা যায় কখনো? মানে ধরুন আমার মাথায় এখন একটা ঘুরঘুর করছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে, বর্তমান যুগের যে চিকিৎসা ব্যবস্থা। এবার দেখো এত বড় ব্রড টপিক নিয়ে লেখাটা খুব মুশকিল, ঠিক আছে। লেখা যায়, বর্তমান বা যে চিকিৎসা ব্যবস্থা সেখানে অলরেডি 4th পেজে 1000 বার আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। ফলে তুমি যদি কন্টেন্ট ডিফারেন্স করতে পারো, ডিফারেন্ট কোনো কন্টেন্ট দিতে পারো, তাহলে তুমি আনন্দবাজারে চান্স পাবে। চিকিৎসা ব্যবস্থা নিয়ে বহুবার কথা হয়েছে, তুমি একটু খুব ঠান্ডা মাথায় দেখো। এই যে যে ছেলেটা লিখেছে লুণ্ঠিত সম্পদ, ওটা কিন্তু ওর এলাকার প্রবলেমের কথা বলছে। ও এত পরিমাণে জল নষ্ট করছে, ভূগর্ভস্থ জল, কিসের জন্য? মাছ চাষের জন্য। মাছ চাষের জন্য দেখো, আমি ও আমাকে শুধু ডেটা দিয়েছে, আমি ওকে সাজিয়ে দিয়েছি। এত পরিমাণে জল নষ্ট হচ্ছে কৃষিকাজের জন্য, ভূগর্ভস্থ জল। এই টপিকটা ওর এলাকার টপিক, বাদুরিয়া, নর্থ 24 পরগনা, আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট। আকাশের নাম না, এর নাম হচ্ছে ইসুফ, টাইটেলটা ভুলে গেছি, ইসুফ আলী হতে পারে, ঠিক আছে। তো দেখো, তো এই টপিকটা ওর এলাকায় সত্যি ও চাইছে কি যে এটা আটকান, আনন্দবাজারের থ্রু দিয়ে ও চাইছে যে আপনারা প্লিজ এটাকে আটকান। মিউনিসিপ্যালিটি হোক, গ্রাম পঞ্চায়েত হোক, সবাইকে বলা হচ্ছে এই প্রবলেমটা আটকান, এত জল নষ্ট হলে অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। নেক্সট তুমি যে স্যার গিয়াসুদ। এটা ওই বায়োফ্লক মৎস্য চাষ, হুম, বায়োফ্লকের দেখো এটাই ওইদিকে। এটা হচ্ছে গিয়াসুদ্দিন নিজে এর হয়রানির শিকার হয়েছে, অ্যাপ হয়রানি। ইলেকট্রিক বিল পরিষেবা যেটা গুগল পে ফোন পে দিয়ে করছে, টাকা কেটে নিচ্ছে, বাট ইলেকট্রিক বিল পেমেন্ট হচ্ছে না। অবশ্যই দাদা আমি দুবার এটা নিয়ে প্রবলেম হয়েছে, তো আমি লিখবো, বললাম ডেফিনেটলি লেখো। দেখো ও ওর ঘটনাটাই পুরো লিখে দিয়েছে যে কেন এই প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আলটিমেটলি লাভ হলো না। দেখো সব নর্থ 24 পরগনার গল্প, মানে উত্তর দক্ষিণ, এরা সব কিন্তু আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো এই জিনিসটা তোমাকে এমন কিছু করতে হবে। তুমি ধরো ভাবলে যে ব্রিজ ভেঙে পড়ছে, আমি একটু লিখবো। ব্রিজ ভাঙা নিয়ে হাজারো বার লেখা এখানে হয়ে গেছে, 1000টা লেখা হয়ে গেছে। ফলে এমন কিছু লেখো যেটা
তোমার প্রবলেম, যেটা তোমার এলাকার প্রবলেম, যেটা আর 5টা সিস্টেমের প্রবলেম। বুঝতে পারছো জায়গাটা কোন জিনিস হবে? এর জন্য এত সহজ নয়, ওরা পেয়েছে আমিও পারবো না। তোমার জন্য আজকে একটা রুল শেখাবো, দুটো রুল শেখাবো, রুল নাম্বার 1 অ্যান্ড রুল নাম্বার 2। রুল নাম্বার 1 হচ্ছে এভরিডে, যেহেতু আজকে তোমাদের রাইটিং শুরু হচ্ছে, এভরিডে আনন্দবাজারের 4th পেজ পড়বে পুরোটাই, বিশেষ করে এইটা, এইটা, এইটা এবং এইটা। এটা না পড়লেও আপাতত চলবে যদি কোনো ভালো কন্টেন্ট হয়, ঠিক আছে, তবেই পড়বে, না হলে রাজনৈতিক খবর হলে দরকার নেই। কি বললাম? এই টপিকগুলো পড়তে হবে, সেটা তুমি বাথরুমে কমোডে বসে পড়ো, খেতে খেতে পড়ো, বা উম, কি বলে ওটাকে, অটোতে বসে পড়ো আর ট্রেনে বসে পড়ো। তুমি আমার গল্পটা যদি বলি, সেটা হচ্ছে আমি আনন্দবাজারের 4th পেজ পড়তাম বাথরুমে গিয়ে, ঠিক আছে, কারণ আমার কাছে মনে হয় বাথরুমটা এমন একটা জায়গা যেখানে আমার, মানে কি বলবো, মানে শুধু আমার কিছু করার নেই, সেই জন্য আমি বাথরুমের আমার বাথরুমটা কমোড শুধু এই 4th পেজ পড়ার জন্য। কমোড হলেই তবে পড়া যাবে। তো আমি কি করতাম, টোটাল আনন্দবাজারের 4th পেজটাকে ছিঁড়ে নিতাম। আমি বাবাকে বলতাম, বাবা তুমি পড়ে নিয়েছো, তুমি আগে পড়ে নাও, আমি 4th পেজটা ছিঁড়ে নিতাম, যে আমি কিন্তু আর 4th পেজ তুমি পাবে না। তো 4th পেজটাকে আমি 3টে ভাগে ভাঁজ করতাম, এটাকে ওই দিকে ভাঁজ করতাম, আর এটাকে এই দিকে ভাঁজ করতাম, মানে আলটিমেটলি এই 4th পেজটা হয়ে যেত এরকম একটা পোর্শন। এবার তুমি ভাবো এটা খুব সহজ, ইজি। তুমি যদি এইটাকে ঘুরিয়ে দাও তাহলে তুমি পাবে এডিটোরিয়াল লেটার, আর এর উপরে তুমি পাচ্ছ, সরি, এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, আর তুমি এই দিকটা ঘোরালে পাবে এডিটোরিয়াল লেটার। এটাকে ওপেন করে তুমি যদি ভাঁজটাকে এরম করে দাও তাহলে তুমি পেয়ে যাবে এই এডিটোরিয়াল রিপোর্ট। তো আমি এরম একটা করে বাথরুমের যে জামা কাপড় ঝোলানোর জায়গা হয় সেখানে আমি এটাকে ঝুলিয়ে রাখতাম। তো এভরিডে এমন কোনো দিন নেই যে আমি পড়িনি, এবং সবটাই আমার বাথরুমে গিয়েই পড়া হতো, সব সময়। এবার বাথরুমে গিয়ে আর কতক্ষণ হবে, বাথরুমে গিয়ে হয়তো এটা হলো এটা হলো, যদি দুবার বাথরুম হয় তো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, যদি একবার হয়, দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং যেটা করি আমি সেটা তোমাকে বলছি, আমি এই জিনিসটা আমার কাছে সব সময় থাকতো, আমি ও একবার ছিঁড়ে নিলে ওটা আমি আর কাউকে দিতাম না। আমি ধরো জেনারেলি সকালবেলা খাওয়ার পরে, দুপুরবেলা খাওয়ার পরে এবং রাতের বেলায় খাওয়ার পরে একটু অবসন্ন ভাব তৈরি হয়, তখন আমি এডিটোরিয়াল লেটার পড়তাম। আমি ট্রেনে যাচ্ছি, এডিটোরিয়াল লেটারের পেজ বার করতাম, আমার পকেটে থাকতো। আমি অটোতে যাচ্ছি, এডিটোরিয়াল লেটারের পেজ বার করতাম, আমি তখন পড়তাম। এডিটোরিয়াল উইদাউট 4th পেজ মিনিমাম 6 মান্থ যদি তুমি না পড়ো, তাহলে আমি তোমাকে দিয়ে কোনো ইমপ্রুভমেন্ট করাতে পারবো না। রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে 1 নাম্বার রুল বলা যাবে না। রুল নাম্বার 2 বেসিক্যালি কোনো রুলই নয়। রুল নাম্বার 2 হচ্ছে ডোন্ট ফরগেট রুল নাম্বার 1, এটা বাফেটের রুল, ঠিক আছে। শেয়ার মার্কেটে বাফেট একটাই কথা বলেছে, ডোন্ট লুজ ইউর ক্যাপিটাল, রুল নাম্বার 1। রুল নাম্বার 2 হচ্ছে ডোন্ট ফরগেট রুল নাম্বার 1। তো আমি সেই জন্য একটু কপি করলাম, যে একটাই রুল, তোমার যদি তুমি যদি রাইটিং ইমপ্রুভ করতে চাও, মিনিমাম 6 মান্থ পার ডে 4th পেজ পড়তে হবে। তারপরে গিয়ে আমি তোমাদের বাকি বক্তব্য শুনবো। তুমি বোঝো বা না বোঝো, যদি এটা নেশা, দেখবে একটা নেশা চলে আসবে এটা পড়তে পড়তে। আমি নিজে এখন পড়ি না, আমি সেই সময় পড়তাম, আমি দীর্ঘ 1.5 বছর 4th পেজ পড়েছি, ঠিক আছে। আমি এখন পড়ার সময় পাই না, ঠিক আছে, সত্যি সময় পাই না, আমার খুব ইচ্ছা হয় যেগুলো আবার শুরু করতে হবে, তো পড়ার সময় পাই না। তো তোমাকে ডেফিনেটলি 4th পেজ পড়তেই হবে। তাহলে রুল নাম্বার 1 সবসময় মাথায় রাখতে হবে। এবার তুমি কে ফলো করছো কে করবে না সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। হ্যাঁ, যে 3টে টিক দিলেন না, 4টে টিক দিয়েছি, এই পোর্শনটা পড়তে হবে, এই পোর্শনটা পড়তে হবে, এই পোর্শনটা পড়তে হবে, আর এই টোটাল পোর্শনটাই পড়তে হবে, খুব লুসিড ল্যাঙ্গুয়েজে থাকে, ঠিক আছে। এই পোর্শনটা স্যার যেটা পুরোটা দাগ দিলেন, এটা তো সম্পাদককে লেখা হচ্ছে, সেই জন্য সমী পেশু। সম্পাদক সমীপ এসো, হ্যাঁ। আচ্ছা। এই পুরো পোর্শনটা পড়তে হবে, এটাও পড়তে হয়, বাট এটা তুমি সময় পাবে না প্রতিদিন পড়ার, এটা রাজনৈতিক খবর থাকে তো। যদি রাজনৈতিক খবর না থাকে, তুমি আগে এইগুলো পড়ো না, এই কটা কন্টেন্ট পড়ার পরে অনেকটা সময় লাগবে, ঠিক আছে, অনেকটা সময় লাগবে। শুধু 6 মাস টানা পড়ো, দেখো রাইটিং কিভাবে ইমপ্রুভ হয়ে যায়। আমি তোমাকে এমন কিছু শেখাবো চিঠি এবং প্রতিবেদনের, যেখানে 70টা ওয়ার্ড তুমি চোখ বন্ধ করে লিখতে পারবে, চোখ বন্ধ করে লিখতে পারবে, ঠিক আছে, 70 খানা ওয়ার্ড। তো বাকিটা তোমার, বাকি যে 70টা ওয়ার্ড লিখতে হবে সেটা তুমি এখান থেকে ভাঙিয়ে চুরিয়ে লিখতে পারবে। সব শেখাবো আমি তোমাকে সামনে যে রাইটিংটা হতে চলেছে সেখানে। ফলে একদমই এটা নিয়ে
চিন্তার কিছু নেই, আমার পরে ছেড়ে দাও রাইটিংটা। দাদা 7 দিনই কি কি বলছো? বলছি সপ্তাহে 7 দিনই কি পড়তে হবে পেপারটা? একদম 7 দিনই পড়তে হবে। সানডেতে মনে হয় একটু, মানে সানডে টপিকটা এরকম থাকে না, সানডে তুমি চাইলে বাদ দিতে পারো। সানডেতে হয়তো কোনো মনীষীর জীবনী থাকে বা অন্য কোনো কন্টেন্ট থাকে যেটা তোমার পড়া যেতে পারে, বাট যদি মনে হয় সানডে পড়বে, সানডে একবার উল্টে দেখতে পারো, পুরোটা পড়ার থাকে না। সানডের কন্টেন্টগুলো আমি ভুলে গেছি, একটু অন্যরকম ভাবে সাজানো থাকে, বাট ফোর্থ পেজে থাকে। ঠিক আছে, সানডেটা বাদও দিতে পারো, একদিন রেস্ট। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট হচ্ছে তোমার বাকিগুলো। দেখো সারাংশ, আমি তোমাকে লেখানো শেখাবো যে সারাংশ কি করে তুমি করবে, কি করে ভাবতে হয় সেটা শেখাবো। ঠিক আছে, কিরম ব্যাপার বলো তো? সেটা হচ্ছে তোমার ধরো এই যে প্রেসি বা সারাংশ, আমি প্রথম দিনে আজকে ভাবলাম করাবো, কিন্তু আজকে তো আর আমাদের এই আলোচনাটা হচ্ছে না। আলোচনাটা প্রেসিতে আমি কিভাবে শিখিয়েছিলাম, বা প্রথম প্রেসিতে আমি তোমাদের কিভাবে শেখাবো দেখবে। একটা একটা কন্টেন্ট থাকবে যার 1/3 তোমাকে লিখতে হবে, যার 1/3 লিখতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা পড়ার পরে আমি আমার স্টুডেন্টদের তোমাদেরই দেখবে জিজ্ঞেস করব যে টোটাল প্রেসিটা পড়ার পরে তুমি আমাকে দুটো ওয়ার্ড বলো, শুধুমাত্র দুটো ওয়ার্ড, এর মধ্য থেকে যে কোনো দুটো ওয়ার্ড বলো। এখানে কত ওয়ার্ড লেখা রয়েছে? প্রায় 150 ওয়ার্ড বা 90 ওয়ার্ড বা তোমার 85 ওয়ার্ড বা 100 ওয়ার্ড কিছু থাকবে। এর মধ্যে দুটো ওয়ার্ড বলো, যে দুটো ওয়ার্ড তোমার টোটাল প্রেসিকে ডেপিক্ট করে, টোটাল প্রেসিকে আইডেন্টিফাই করে। তো অনেকে অনেক ওয়ার্ড বলবে, তো আমি তোমাকে সেরমভাবে ওয়ার্ড আইডেন্টিফাই করা শেখাবো যে কি করে তুমি প্রেসির টাইটেলটা বলবে। ওই দুটো ওয়ার্ড যেটা টোটাল প্রেসির আত্মা, সেই দুটো ওয়ার্ডকে দিয়ে তোমাকে টাইটেল বানাতে হবে, সেই দুটো ওয়ার্ডকে দিয়ে টাইটেল বানাতে হবে। পরে শেখাবো কি করে প্রেসি লিখতে হয়, কি ইতিবৃত্তান্ত, দেন একই ব্যাপার সারাংশ প্রেসি কিভাবে লিখতে হয় প্র্যাকটিস করাবো আমরা। ট্রান্সলেশন, বোধ পরীক্ষণ, ট্রান্সলেশনটা নিয়ে একটু পরে কথা বলছি। বোধ পরীক্ষণ যদি বলা যায়, বোধ পরীক্ষণটা হচ্ছে তোমার নর্মালি একটা গদ্য থাকবে, একটা মানে আনসিন, যেটা ইংলিশে এটাকে বলা হয় আনসিন, বাংলায় সেটা আনসিন। একটা কন্টেন্ট থাকবে, তার ভেতর থেকে কিছু কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনটার মার্কস হচ্ছে প্রায় 20, 15, 10 এরকম হতে পারে, 15, 15, 10 এরকম হতে পারে, সরি, বা তোমার বিভিন্ন মানে 40 মার্কসের তিনটে কোশ্চেন থাকে, মানে 15, 15, 10 হতে পারে, 20, 10, 10 হতে পারে, এরকম ভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো কি করে সেই ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে হয় অত অল্প জায়গা থেকে, সেটা আমি তোমাকে শেখাবো। দেখো যেটাকে বলা হচ্ছে এসে বা ডায়লগ। ডায়লগ হচ্ছে দুটো মানুষের মধ্যে কনভারসেশন। ধরো সেটা কি, ধরো বলা হলো যে আচ্ছা তুমি এই যে একটা কন্টেন্ট ধরো বলা হচ্ছে যে করোনা, আচ্ছা করোনা নিয়ে দুজনের মধ্যে আলোচনা কি হতে পারে। বা ধরো এসেনশিয়াল প্রাইস রাইজ, যে এসেনশিয়াল কমোডিটিস যে প্রাইস রাইজ হচ্ছে, প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, এই কমোডিটিস নিয়ে দুজন আলোচনা করবে। ঠিক আছে, এমন কিছু টপিক থাকে, এমন কিছু টপিক থাকে যে টপিকগুলো জেনারেলি ডায়লগে ওরা চুজ করে, যার দুটো অ্যান্সার হয়, একটা হ্যাঁ অ্যান্সার, একটা না অ্যান্সার, একটা হ্যাঁ অ্যান্সার, একটা না অ্যান্সার। ভালো করে বুঝবে। ধরো তোমাকে বলা হলো হোমোসেক্সুয়ালিটি বা মার্সি কিলিং, বা তোমার যেটাকে বলা হচ্ছে যে ইউথনেশিয়া, যার দুটো অ্যান্সার হতে পারে। তুমি কি সাপোর্ট করো ইউথনেশিয়াকে? ইউথনেশিয়া মানে কি? স্বেচ্ছা মৃত্যু। যে মানুষগুলো হ্যাঁ মানে পুরো মানে ব্রেন ডেথ হয়ে গেছে, যাদের যাদের হাত পা কিছু নড়ছে না, জাস্ট শুধুমাত্র বেঁচে রয়েছে, নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে, তো সেই মানুষগুলো যে অসম্ভব কষ্টের মধ্য দিয়ে রয়েছে, তো তুমি কি সেই কিলিংটাকে অ্যাকসেপ্ট করো না না করো? দেখবে আমি বলবো হ্যাঁ, কেউ বলবে না। যে হ্যাঁ বলবে, কেন তুমি এটাকে অ্যাকসেপ্ট করো, ওয়াই? তার পেছনে কারণ হচ্ছে কেন এটাকে অ্যাকসেপ্ট করি, কারণ এই মানুষটা প্রচন্ড কষ্ট পাচ্ছে, তো তার কষ্টের মুক্তিটা আমার দরকার। কেউ বলছে না, কোনো প্রকার কিলিংকে লিগালাইজ করা উচিত নয়। কিলিং হতেই মানে যখন আমি কিলিং ব্যাপারটাকে লিগালাইজ করে দেব, হয়তো কোনো একজন মানুষের ফায়দা তুলবে। কেউ হয়তো ব্রেন ডেথ হয়নি, বাট তাকে মেরে দিয়ে বলবে ব্রেন ডেথ ছিল, বা এরকম ভাবে তার একটা মিস ইউজ করার একটা প্রয়োগ থাকতে পারে, বা প্রভিশন চলে আসতে পারে। তো সবসময় ডায়লগ এমনভাবে লেখা উচিত যার একটা টপিকের একটা হ্যাঁ বোধক একজন হ্যাঁ সাপেক্ষে বলবে, একজন নায়ের সাপেক্ষে বলবে, তাহলে ডায়লগটা জমে ভালো। কিন্তু তোমার যদি বলা হয়
যে করোনার এফেক্ট নিয়ে কথা বললে একটা হ্যাঁ বা না হবে, দুজনই নাই বলবে যে এটা ঠিক নয়, করোনার এফেক্টটা ক্ষতিকারক। তো এরম কিছু টপিক জেনারেলি ওরা দেয় যারা একটা হ্যাঁ বা না হতে পারে। হোমোসেক্সুয়ালিটি সেম, হ্যাঁ বা না থাকতে পারে, তো এটা হতে পারে। ক্লিয়ার এই জায়গাটা ফান্ডা? চলো, এটা গেল ডায়লগ। ডায়লগ এরম ভাবে লিখতে হয়, স্যার বলো। স্যার বলছিলাম যে কন্ট্রোভার্সিয়াল যে টপিক গুলো ওটাকে মানে যে কোনো একটা পক্ষ না নিয়ে আমি যদি মানে মিডিল রাস্তা ধরি, মানে কোনোটাকে সাপোর্ট না করে দুটোতেই কিছু নেগেটিভ পজিটিভ হ্যাঁ আছে সেটা। তাই হয়, তাই করা উচিত। কারণ তুমি তো বাস্তবিক দিক থেকে দুটো ক্যারেক্টার তৈরি করেছো, যে না বলছে তার সাপেক্ষে পজিটিভ নেগেটিভ বলছো, আর যে হ্যাঁ বলছে তার সাপেক্ষে পজিটিভ নেগেটিভ বলছো, দুজনকেই বলে আলটিমেটলি ছেড়ে দেবে। বায়াস তো আমি বায়াসই থাকবো সবসময়, যে এবার আপনি দেখে নিন আমি দুটোকেই হ্যাঁ বা না এর সাপেক্ষে বলছি। কারণ তুমি, তোমার ডিসিশন ওরা চায়নি, তোমার ডিসিশন ও দেখতে চাইছে তুমি কি করে হ্যাঁ সাপেক্ষেও কত মাথা খাটাতে পারো, নায়ের সাপেক্ষেও তুমি কত মাথা খাটাতে পারো, ব্যাস সেটাই হচ্ছে তোমার মেইনলি এই জায়গাটা ডায়লগের পার্ট। আর এসের কেসটা হচ্ছে, দেখো রিপোর্ট রাইটিং যা জিনিস, এসেটা অনেকটাই তাই। রিপোর্ট রাইটিং আর এসেটার লেখাটার তালিকাটাও প্রায় একই রকম, বাট এসে অনেক বড় হয়, রিপোর্ট রাইটিং 200 ওয়ার্ডের মধ্যে হয়, এসে 250 থেকে 1500 ওয়ার্ড যা খুশি হতে পারে। এসের কোনো ওয়ার্ড লিমিট নেই, রিপোর্ট রাইটিং এর ওয়ার্ড লিমিট আছে, আমি তোমাদের সব শেখাবো। নেক্সট চলে আছি ট্রান্সলেশনে। আচ্ছা, ট্রান্সলেশন মানে কি? ট্রান্সলেশন মানে হচ্ছে আমাদের বঙ্গানুবাদ বা ইংলিশ, সেগুলো আমি তোমাদের শেখাবো। বা ট্রান্সলেশনের দুটো কথা বলি, কিভাবে ট্রান্সলেশনটা মেইনলি শেখা উচিত। আমি তোমাকে কিভাবে শেখাবো, দেখো আমার কথা হচ্ছে সবসময় চেষ্টা করবে সাইকোলজি নিয়ে মানে ডিল করার। টিচারের সাইকোলজি, টিচার কি ভাবতে মানে চাইছে, সেটা যদি তুমি দিতে পারো তাহলে তোমার কন্টেন্টের, লেখার কন্টেন্ট অনেক বেড়ে যাবে। ধরো তোমাকে বলা হলো এভরিবডি ডিজায়ার সাকসেস, কি বললাম? এভরিবডি ডিজায়ার সাকসেস। আচ্ছা, এর বঙ্গানুবাদ কি হতে পারে? আমি যদি তোমাকে বলি, তোমরা যে 33 জন স্টুডেন্ট রয়েছে, 33টা ল্যাঙ্গুয়েজ বলবে। কেউ বলবে সবাই সবাই সাফল্য চায়, সবাই সাফল্য চায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, সবাই সফলতা চায়। নাম্বার থ্রি, প্রত্যেকে সফল হতে চায়, প্রত্যেকেই প্রত্যেকে সফলতা চায়। নাম্বার ফাইভ, প্রত্যেকে সাফল্য প্রত্যাশা করে। নাম্বার সিক্স, প্রত্যেকে সফলতা আকাঙ্ক্ষা করে। দেখো আলটিমেটলি একটা ভাষার, একটা ট্রান্সলেশনের কত রূপ। তাহলে কেউ লিখবে সবাই সাফল্য চায়, কেউ সবাই সফলতা চায়, প্রত্যেকে সাফল্য চায়, ইত্যাদি ইত্যাদি। বাট যখন তুমি লিখবে প্রত্যেকে সফলতা আকাঙ্ক্ষা করে, তখন এর যা প্রায়োরিটি আর এর প্রায়োরিটি কি এক? তুমি তো বাচ্চা নও, এক কি নয়? স্যার তাহলে পিপাসু দিলে হবে স্যার, পিপাসু? না, সাফল্য পিপাসুটা না করাটাই ভালো। তোমাকে বুঝতে হবে যে, আমি তোমাকে এটাই শেখাবো, একটু জাস্ট ওয়েট করে যাও। এই যে আকাঙ্ক্ষা বা প্রত্যাশার যা প্রায়োরিটি, সেটা কখনোই চায়ের প্রায়োরিটি হয় না, হয় না। ফলে তোমাকে আমি শেখাবো কি করে কন্টেন্টে এই শব্দ প্রয়োগ করা যায়। দেখো আমার দুটো জিনিস তোমাকে বলবো ট্রান্সলেশনের ক্ষেত্রে। বাংলা ট্রান্সলেশনে আমরা যত পারি কঠিন ভাষা প্রয়োগ করার এবং শ্রুতি মধুর ভাষা প্রয়োগ করার। কঠিন করতে করতে এমন করে দিও না যেটা খারাপ হয়ে গেল। বেশি ভালো ভালো নয়, কারণ তুমি বাঙালি, আমি দেখাতে চাইছি যে আমি বাংলায় পণ্ডিত, বা বাংলা আমার কাছে আমি বিশাল জানি। ভালো করে বুঝবে, এটা সাইকোলজি নিয়ে কথা বলছি, আমি এটা ভাবি। তোমাকে হুট করে এটার মানে বলে দাও নাই, আমি বাংলায় কতটা সুন্দরভাবে লিখতে পারি, কতটা সুন্দরভাবে লিখতে পারি, সেটাই কিন্তু আমার টার্গেট বাংলায়। মানে বাংলায় আমরা যতটা শ্রুতিমধুর, যতটা সুন্দর শব্দ প্রয়োগ করতে পারি, সেটাই হচ্ছে আমার টার্গেট। নেক্সট ধরো আর একটা কথা বলছি, ধরো ভগবানের সাথে, ভগবানের নিয়ে কোনো একটা ট্রান্সলেশন তোমাকে দিল। তো কেউ বলছে ভগবানের সঙ্গে আবির্ভাব, ভগবানের সঙ্গে আবির্ভাবই হয়, ভগবান আসলেন, ভগবান গেলেন, বা ভগবান চলে এলেন, এই সমস্তর থেকে ভগবান আবির্ভূত হলেন। এই যে আবির্ভাব অর্থটা কিন্তু ভগবানের সঙ্গেই যায়।
তো কোন ওয়ার্ডের সঙ্গে কোন ওয়ার্ড দিলে তোমার প্রায়োরিটি অনেক বেড়ে যাবে সেটা আমি তোমাকে শেখাবো। ফলে ট্রান্সলেশন পেলাম আর ধরলাম আর করে দিলাম এরমটা নয় ভাই, লাইফটাকে একটু অন্যভাবে দেখো, আর পাঁচজন যেভাবে দেখেছে তার বাইরে দেখো, তবেই কিনা তুমি আলাদা এক্সট্রাঅর্ডিনারি চিন্তা ভাবনা করতে পারবে নাকি। তো আমি তোমাকে এটাই শেখাবো কি করে ট্রান্সলেশনের মানে কোয়ালিটি বাড়াতে হয়। আমি তোমাকে একটা সেন্টেন্সের বাংলা মিনিং করে দেখাচ্ছি, এগুলো আমি তোমাকে শেখাবো, এগুলো আমাদের রয়েছে। বলা হচ্ছে দ্য ওয়েল নোন দ্য ওয়েল নোন স্টোরি দ্য ওয়েল নোন স্টোরি অফ দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার PITCHER is a good illustration in point। একটা ট্রান্সলেশন ধরো এরকম একটা লাইন তোমার লেখা রয়েছে, এরকম কিছু একটা ছিল আমাদের ট্রান্সলেশনের মধ্যে যে এ ওয়েল নোন স্টোরি অফ ক্রো অ্যান্ড প্রিচার ইজ আ গুড ইলাস্ট্রেশন ইন পয়েন্ট। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে এর মিনিংটা তোমরা অনেকেই লিখবে, আমি এর একটা মিনিং লিখবো। দেখো বলা হয়েছে ওয়েল নোন স্টোরি, আগে আমি বলি সহজ কি, যে একটা সবার পরিচিত একটা গল্প আমরা জানি কাক অ্যান্ড কলসির গল্প। সেই গল্পটা কি ছিল, একটা একটা কলসিতে অল্প জল ছিল, তো একটা কাক খুব পিপাসু মানে খুব তৃষ্ণার্ত ছিল। তো কাকের তো ঠোঁট বেশি দূর যাবে না, তো এই কাকটা কোনোভাবেই জলটা পান করার মতো জায়গায় যেতে পারছিল না। তো হঠাৎ করে দেখলো এখানে কিছু নুড়ি পাথর রয়েছে, বড় বড় নুড়ি পাথর। তো কাকটা কি করলো, তার বিক দিয়ে মানে ঠোঁট দিয়ে এই নুড়ি পাথরটাকে নিচে ফেলে দিচ্ছে, আর নুড়ি পাথর জায়গা দখল করার জন্য কি হচ্ছে, আলটিমেটলি জলটা উপরে উঠে আসছে। তো এই যে যে ব্যাপারটা না, এই যে যে কলসি থেকে ও জলটা খেলো, এই যে গল্পটা ইজ এ গুড ইলাস্ট্রেশন, মানে খুব ভালো একটা ব্যাখ্যা এই সাপেক্ষে। তাহলে এর ব্যাখ্যাটা অনেকেই অনেক রকম করবে, আমি দেখো এর ট্রান্সলেশন তোমাকে শেখাবো, এটাই তোমাকে অ্যান একাডেমির স্টুডেন্টকে তোমাকে আর পাঁচজন থেকে আলাদা করে দেবে। কি জিনিস, এ ওয়েল নোন স্টোরি, আমি যদি বলি এ ওয়েল নোন স্টোরি মানে কি, অনেকে অনেক রকম বলবে, আমি বলবো সর্বজনবিদিত গল্প, যেটা সেই সর্বজনবিদিত রডটা ইউজ করবো। দেখো কত সুন্দর লাগছে শুনতে। তোমার যদি মনে হয় যে সুপরিচিত, সেটাও করতে পারো, বাট আমার কাছে সর্বজনবিদিতটা খুব হৃদয়ে টাচ করছে, তাহলে সর্বজনবিদিত। তাহলে যদি আমি এই পয়েন্টটাকে এরমভাবে ব্যাখ্যা করি যে সর্বজনবিদিত কাক ও কলসির গল্প, কি বললাম, সর্বজনবিদিত কাক ও কলসির গল্প এই পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। দেখো কতগুলো ওয়ার্ড ইউজ করলাম, যে সর্বজনবিদিত কাক ও কলসির গল্প এই পরিপ্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। তাহলে এই ওয়ার্ডের যা, এই লাইনের যা মাহাত্ম্য, তুমি যদি বলো সবার পরিচিত কাক কলসির গল্প এখানে খুব ভালো ব্যাখ্যা করছে, কিচ্ছু এর কাছেই আসবে না। তো কি করে ট্রান্সলেশনের মানে সত্তাটাকে ইমপ্রুভ করবে সেটা খুব গুরুত্বপূর্ণ, এটাই আমি তোমাকে শেখাবো, যে কি করে বাংলাটাকে এরম বাড়বে। এই যে একটু আগে বললো পিপাসু, পিপাসু ওয়ার্ডটা মানে সাফল্যর সঙ্গে যায় না, মানে আমার কাছে অ্যাটলিস্ট যাচ্ছে না, তোমার কাছে যদি যায় তুমি করতে পারো। দেখো আমি বাংলায় পণ্ডিত নই, বা আমি বাংলায় যেটা বলবো সেটাই টপমোস্ট নয়, এরকম অনেক ক্ষেত্রেই দেখা গেছে আমি আমার স্টুডেন্টদের শিখিয়েছি, বাট অনেক স্টুডেন্ট আছে আমার থেকে ভালো ওয়ার্ড বলছে, যখন ট্রান্সলেশন ওরা বলছে খুব ভালো লাগছে। মাথাটাকে কাজে লাগাও, আর পাঁচজন যেভাবে চিন্তা ভাবনা করেছে তুমি তার থেকে একটু আলাদা চিন্তা ভাবনা করো, তবেই কিনা তুমি এই ফিল্ডে সাকসেস পাবে, তাই নয় কি? তো বুঝতে পারছো আমাদের আমাদের রাইটিং আজকের আজকের আলোচনাটা শুধু এইটাই, যে কি করে আমরা সারা বছর রাইটিংটাকে ইমপ্রুভ করব সারা বছর। তাহলে ট্রান্সলেশন এটাই, তাহলে বাংলার ক্ষেত্রে আমরা যতটা কঠিন শব্দ, সুন্দর শব্দ, শুনতে ভাল লাগছে এমন শব্দ ইউজ করতে পারবো সেগুলোকে দেবো। যেমন আমি তোকে বললাম প্রত্যেকে সাফল্য আকাঙ্ক্ষা করে, এটাকেই আমি লিখবো, আর যে যা লিখুক ভাই লিখুক, আমি তোমাকে বলছি তোমাকে 3-4টে যখন প্র্যাকটিস করানো হবে তুমি নিজেই এই ভাষা প্রয়োগ করতে পারবে। এবং আমি অবাক যে শুধু আমাকে ফলো করে যাও, শুধু আমি এইটুকু বলছি, লাস্ট অব্দি আমি তোমাকে যেভাবে ট্রেন করব ফলো করে যাও। প্রবলেম কি, তোমাদের ব্যাচে একটা সময় 100 জন স্টুডেন্ট জুমে ক্লাস করতো, আলটিমেটলি রয়েছে কতজন পড়ে গ্রুপে, 60 জন ম্যাক্সিমাম, 40 জন অলরেডি নক আউট হয়ে গেছে, আরও এখনো প্রায় 1 বছরের কাছাকাছি ধরো ক্লাস হবে, বা তোমার ধরো 8-10 মাস 12 মাসের মতো ক্লাস হবে, দেখবে পড়ে থাকবে লাস্ট অব্দি কতজন, ওই 30 থেকে 35 জন। সেটাই হয়, কারণ
আরো 50% নক আউট হয়ে যাবে। তো তুমি লাস্ট অব্দি টিকে থেকেই দেখো না, একবার লড়াই করে দেখো না তুমি কোথায় যাও। সেই জন্য বলেছি আমার এই গাইডলাইন পেয়ে তুমি যদি 3বার ডব্লিউবিসিএস, আজকে সকালেই বললাম আমি, মানে সকালে বলছি, একটু আগেই বললাম, 3বার ডব্লিউবিসিএস পরীক্ষা দেবে, 2023, 2024, 2025। যদি তুমি পাস না করতে পারো তাহলে ধরে নাও ডব্লিউবিসিএস তোমার জন্য নয়। তোমাকে ডিমোরালাইজ করছি না, জাস্ট তোমাকে আমি বোঝাচ্ছি যে এরপরে যদি তুমি না পারো, গ্রুমিং করো 3 বছর ধরে, আর রাইটিং করার জন্য মিনিমাম 6 মাস, আর ম্যাক্সিমামের তো কিছু হতেই পারে না, ম্যাক্সিমাম তোমাকে 4th পেজ পড়তে হবে, তবেই কিনা তুমি রাইটিং ইমপ্রুভ করতে পারবে। আর ট্রান্সলেশন ইংলিশের ক্ষেত্রে আমরা যতটা লুসিড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো সেটাই তোমার প্রায়োরিটি। অনেকে ইংলিশে বহুত কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে, এই ইডিয়াম, এই ওয়ান ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে ঢুকিয়ে একদম যা ইচ্ছা তাই করে দেয়। না, আমি সাইকোলজি নিয়ে কথা বলছি, টিচারের সাইকোলজি। আমরা বাঙালি, আমাকে ইংলিশটা আমি কত সহজভাবে বলতে পারি, কারণ আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। তুমি তোমার সাবঅর্ডিনেটকে একটা চিঠি লিখছো, এমন ভাষায় লিখলে যে সাবঅর্ডিনেটই বুঝতে পারলো না স্যার কি কন্টেন্ট বলছে, তোমার অ্যাডমিনিস্ট্রেশন আটকে যাবে। সাইকোলজিটা বোঝার চেষ্টা করো, যেটা আমি বলতে চাইছি। ফলে এমন কিছু করো, এমন কিছু লেখো যেটা লুসিড, যেটা পড়ে সবাই বুঝতে পারে। ফলে ইংলিশ তুমি কত লুসিড ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, আর বাংলা তুমি কত কঠিন ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, এটা আমার সাইকোলজি। আমার মনে হয় এটাই টিচার চায়। তোমার যদি মনে হয় যে না দাদা আমি ইংলিশ কঠিন লিখবো, তুমি সেটাই যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই, কারণ আমি যা শেখাচ্ছি সেটাই সুপ্রিম নয়। এটা আমার কাছে তুমি যেহেতু শিখছো, তোমাকে 10 মাস ধরে আমি ট্রেন করে আসছি, তুমি যদি আমার স্ট্র্যাটেজি ফলো করো তাহলে আমার স্ট্র্যাটেজি এটাই, ইংলিশ লুসিড ল্যাঙ্গুয়েজে লিখবো, বাংলা একদম যতটা আমরা কঠিন ইউজ করতে পারি, যতটা শ্রুতি মধুর হয়, মাথায় কি ইউজ করা যায় ভাববে বারবার, সাকসেসের ইংলিশ কি হতে পারে তুমি বারবার ভাববে, যে অ্যাকশনের ইংলিশ কি কি হতে পারে। মানে আমি তোমাকে জিনিসটাকে শিখবো, ডিটারমিনেশন বা ডিফিকাল্টিস এর অ্যাকশন কি হতে পারে। ডিফিকাল্টিস মানে প্রতিবন্ধকতা, প্রতিকূলতা, কি কি হতে পারে, আগে ভাববে কোনটাকে প্রয়োগ করলে আমার জিনিসটা অনেক বেশি মানে সুন্দর লাগছে। বুঝতে পারছো, আমি এক্সাইটেড হয়েছি জিনিসটা বলতে বলতে। এটাই আমাদের টার্গেট, বুঝতে পারছো জিনিসটা। তো এইটা নিয়ে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে প্রতি সপ্তাহে আমরা মিনিমাম টানা 3 মাস আমরা রাইটিং ক্লাস করব। প্রতি সপ্তাহে একটা করে ক্লাস বা 2 সপ্তাহে একটা ক্লাস করেও মিনিমাম হলে আমরা প্রত্যেকটা টপিক থেকে তোমাদের আমি একটা করে স্যাম্পেল তো দেবই, বিশেষ করে এই সারাংশতে 3-4টে করে স্যাম্পেল তোমাদের আমি করাবো। প্রথমেই হবে এই সারাংশ, নেক্সট ক্লাসটাই হবে প্রেসি, একটা ইংলিশ একটা বাংলা, দুটো আমি তোমাদের করিয়ে দেবো, একটা তোমাদের করতে দেবো, ক্লাসেই সলভ হবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে হবে ট্রান্সলেশন, দুটো ট্রান্সলেশন আমি করব বা 3টে ট্রান্সলেশন আমি করব, দুটো তোমাদের করতে দেওয়া হবে, ঠিক আছে, তোমাদেরটা আমি চেক করব। তারপরে চিঠি, প্রতিবেদন, বোধ পরীক্ষণ, প্রত্যেকটার একটা করে স্যাম্পেল আমি তোমাদের দিয়ে দেব। অনেকগুলো স্যাম্পেল নিয়ে আলোচনা করব, যে কিভাবে একটা প্রতিবেদন নিয়ে আলোচনা করা হলো, ধরো তোমার ওম্যান মলেস্টেশন, সাথে সাথে আমি তোমাকে বলবো এই প্রতিবেদনকে তুমি যদি কি বলে ওটাকে, টিনেজ সুইসাইডের আঙ্গিকে লেখো, ওয়াটার প্রবলেম নিয়ে লেখো, তাহলে কি হবে, আমি তোমাকে একটা কমন ফরম্যাট শিখিয়ে দেবো, হাউ টু থিঙ্ক, এটাই আমার টার্গেট। কারণ তুমি ভাবো আমি কি প্রতিকূলতা ফেস করে আজকে এই জায়গায় এসছি, সেটা হয়তো তুমি চিন্তাও করতে পারবে না। সত্যি বলছি, যখন 2018-এ ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষা দেবো, রাইটিং লেখার জন্য আমি ভাবছি আমি কিভাবে লিখবো, একটা টপিক দিল ওম্যান মলেস্টেশন, পেন ধরার পরে শুরুটা করব কোথা দিয়ে, ব্ল্যাঙ্ক, পুরো ব্ল্যাঙ্ক, সত্যি বলছি পুরো ব্ল্যাঙ্ক, কোথা থেকে শুরু করব ভাই, একটু শুরুটা ধরিয়ে দাও, বাকিটা আমি দাঁড় করিয়ে দিতে পারবো। আমি তোমাকে একটা কমন ফরম্যাট শেখাবো, পুরো এই এডিটোরিয়াল লেটার বা তোমার যে এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং, এটা কমন ফরম্যাট শেখাবো তোমাকে আমি, যেটা দিয়ে চিন্তা ভাবনা করলে এসে হোক, ডায়লগ হোক, লেটার হোক, রিপোর্ট হোক, তুমি চিন্তা ভাবনা করতে পারবে। কতগুলো কোশ্চেন তুমি শুধু নিজের মাইন্ডে করবে, কতগুলো কোশ্চেন। নাম্বার 1, প্রেজেন্ট সিনারিও, এটা হচ্ছে প্রথম লেখার প্রথম স্টেজ, পরে আমি শেখাবো এগুলো। প্রেজেন্ট সিনারিও মানে কেন আজকে আমাকে ওম্যান মলেস্টেশন নিয়ে লিখতে দিল, তার অ্যান্সার যা আসছে কিভাবে ভাবতে হবে আমি তোমাকে শেখাবো। একটা রিপোর্ট রাইটিং এর ক্লাস 1.5 ঘন্টা হয়, বুঝতে পারছো, একটা স্যাম্পেল আলোচনার জন্য।
নেক্সট ক্লাসে বুঝতে পারবে একটা এসের অনেকক্ষণ সময় লাগে, অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করি, ওয়াটার ক্রাইসিস, ওম্যান এম্পাওয়ারমেন্ট, ওম্যান মলেস্টেশন, টিনেজ সুইসাইড, তোমরা কোনো টপিক বললে কিভাবে ভাববো সব আমি তোমাকে বার করবো। তাহলে প্রেজেন্ট সিনারিও উইল বি ইউর ফার্স্ট স্টেপ, কিভাবে চিন্তা ভাবনা করবো। নেক্সট তোমাদের জন্য পরে কি করে এই লেখার আত্মাকে আরো সমৃদ্ধ করা যায় সেগুলো আমি তোমাকে শেখাবো। নাম্বার 2 হচ্ছে কেন, কেন এই প্রবলেমটা আজকে, কেন লিখতে দিল একটা কোশ্চেন, মানে আজকে ওম্যানদের প্রেজেন্ট সিনারিওটা কি, কেন আজকে ওম্যানরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, না বলছে কেন আজকে এই হাল, হোয়াট ইজ দ্য কজ অফ দ্যাট প্রবলেম। নাম্বার 3 হচ্ছে এর কি এফেক্ট রয়েছে আমাদের সোসাইটির ওপর। নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ দ্য সলিউশন, কি রয়েছে আমার সলিউশন। আর নাম্বার 5 হচ্ছে এই সলিউশনকে আমরা অনেক আপলিফট করব বাই ইউজিং তোমার বিভিন্ন প্রকল্প বা তোমার কনস্টিটিউশনাল রিফর্মস, ও ম্যানদের সম্পর্কে কি দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড লাস্ট হচ্ছে ইওর ওপিনিয়ন, তোমার বক্তব্যটা কি। যে কোনো রাইটিংকে আমি এইভাবে তোমাকে ভাবা শেখাবো যে কি করে তুমি লিখবে, কি করে তুমি করবে। বোঝা গেল? কারো কোনো কোশ্চেন এই টোটাল আলোচনা থেকে আমরা যেটা আজকে করলাম তার বেসিসে? কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার, সলিউশনের পরেরটা আপনি একটা কি বলেন, মানে যে কোনো কনস্টিটিউশনাল রিফর্মস বা মানে ওই সলিউশনের ধরনের কিছু? একদম সলিউশনটা একটা হচ্ছে নর্মাল সলিউশন আমি শেখাবো, তারপর হচ্ছে আমার গভর্নমেন্ট কি স্টেপ নিয়েছে এই সলিউশনের জন্য। ধরো যদি ওম্যান মলেস্টেশন হয় তাহলে বেটি বাঁচাও বেটি পড়াও, সবলা। ওম্যান মলেস্টেশন হয় তাহলে তোমার কি রয়েছে, কন্যাশ্রী, রূপশ্রী। এইগুলো দিয়ে আমরা ওম্যানকে আপলিফট করার চেষ্টা করেছি। আর কি, ওমেন এম্পাওয়ারমেন্ট যদি হয়, 33% রিজার্ভেশন ইন পার্লিয়ামেন্ট, অলরেডি বিল পাস হয়ে গেছে। আর 50% রিজার্ভেশন ইন পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি, অলরেডি অ্যাক্ট তৈরি হয়ে গেছে। এইগুলো কনস্টিটিউশনাল রিফর্ম। স্যার একটা ভালো বুক বলে দেবেন ডেসক্রিপটিভের? নিজে তো লিখছি এবং লিখবো, এখনই নয় ভাই, বই বহুত রয়েছে। তুমি এমনি রাইটিংয়ের জন্য ইংলিশ যদি হয় তুমি পিকে দে সরকার দেখতে পারো, বাট এমনি নর্মাল তোমার যে বইগুলো মার্কেটে রয়েছে, যে কোনো বাংলা বই, আমি বই টই ফলো করি না কেন, তার একটা কারণ হচ্ছে তুমি বই পড়লে না সিস্টেম থেকে, এখন না, বই পড়ে পড়ে, এখনই না, বই পড়াটা ক্ষতিকারক বা দুঃখের কিছু নয়, ঠিক আছে, এবং ভালো জিনিস বই পড়াটা, বাট এখনই নয়। আমি আগে তোমাকে, তুমি আমাকে একটা লেখা পাঠিয়েছিলে, আমি এখনো পড়ে উঠতে পারিনি, বাট আমি চাইছি যে আগে তুমি নিজে ফরম্যাটটা রেডি করে নাও, তারপর তুমি যাই বই পড়ো না কেন, যাই নিউজ পেপার পড়ো না কেন, তুমি ফরম্যাটের আঙ্গিকে সেগুলোকে ভেঙে দিতে পারবে। যাই ফরম্যাট পড়ো না কেন তুমি তোমার আঙ্গিকে সেটাকে ভেঙে দিতে পারবে। এখনই বই পড়ো না, তাহলে তোমার একটা বাজে জিনিস না, বাজে ফরম্যাট মাইন্ডে ঢুকে যাবে, তখন না তুমি তোমার আমার ফরম্যাটটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ঠিক আছে। তারপর তুমি বললে ওই কামাল হোসেনের বই রয়েছে, অন্যান্য অনেক বই রয়েছে যেখান থেকে তুমি ইজিলি প্র্যাকটিস করতে পারবে, বাট একটু ওয়েট করে যাও, জাস্ট আমরা একটু এগিয়ে নিই, তাহলেই হয়তো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা আমি আপাতত এন্ড করে দিচ্ছি রেকর্ডিংসটা। আমাদের